বন্ধুরা, আমাদের যে মক টেস্ট সিরিজ চলছে সেই সিরিজে এ সপ্তাহে আমরা ডাটা অ্যানালিসিস নিয়ে কথা বলছি। এর জন্য যে এমসিকিউ সেগুলো আমরা আপলোড অলরেডি করে দিয়েছি, ছাত্ররা নিশ্চয়ই সেগুলো সলভ করছে। কিন্তু অনেকেই যেটা আমাকে জানালো সেটা হচ্ছে এই যে ডাটা অ্যানালিসিসের এমসিকিউ গুলো সলভ করার আগে ডাটা অ্যানালিসিস সেই নিয়ে যদি একটা আমরা ভিডিও আপলোড করি, যেমন সারফেস কেমিস্ট্রিতে আমরা করেছি বা ইউনিট ডাইমেনশন আমরা করেছি, তাহলে তাদের বুঝতে বেশ সুবিধা হয়। আমরা সেই জন্য ডাটা অ্যানালিসিসে একটা ভিডিও আপলোড করতে চলেছি। পার্টিকুলারলি যদি নেটের সিলেবাস দেখি তাহলে দেখবো যে ডাটা অ্যানালিসিস একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা ফিজিক্যাল কেমিস্ট্রির যে সিলেবাস সেখানে লাস্ট টপিক হিসেবে আছে। এখান থেকে একটা 4 নম্বরের কোশ্চেন তো অবশ্যই পড়ে, এবং এই যে 4 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা খুব সহজেই করে দেওয়া যেতে পারে যদি ওই কিছু ডাটা অ্যানালিসিস সম্বন্ধে কিছু ইনফরমেশন আমাদের জানা থাকে বা কিছু জিনিস আমরা পড়ে নিতে পারি আর কি। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ ডেটা এটা অ্যাকচুয়ালি হিউজ সাবজেক্ট এরিয়া। এই সাবজেক্ট এরিয়াটা আমরা খুব ডিটেলে যদি কভার করতে গেলে তাহলে অনেকগুলো লেকচারের দরকার আছে। আমরা এখানে একটা ব্রিফ ভিডিও আপলোড করব, যেখানে বেসিক্যালি ডাটা অ্যানালিসিস যে ফর্মুলাগুলো তার একটা সামারি থাকবে। ছাত্রদেরকে অনুরোধ করব যে এই ডাটা অ্যানালিসিসের এই ভিডিওটা দেখার সাথে সাথে তারা আর যে কাজটা করতে পারে যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে ডাটা অ্যানালিসিস বা স্ট্যাটিস্টিক অ্যানালিসিস অফ ডেটা সেটা নিয়ে যদি কোনো ডিটেল ডিসকাশন থাকে সেটা একটু পড়ে নিতে। সেই কনটেক্সটে আমাদের বইটা আমরা রেফার করব, সেটা হচ্ছে ওই ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট। সেখানে লাস্ট চ্যাপ্টারে আমরা খুব ডিটেলে ওই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ ডেটা এটা নিয়ে আলোচনা করেছি, এবং সেখানে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে যা কোশ্চেনগুলো পড়েছে সেগুলো ডিটেল সলিউশন করে দিয়েছি। আচ্ছা, সেই বই থেকেই আমরা কিছুটা পার্ট এখানে একটু আলোচনা করতে চলেছি। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে তারা যেন কমেন্ট বক্সে লিখে দেয়, আমরা সেইখান থেকে কোনো সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই বুঝে নিতে হবে ডেটা অ্যানালিসিস বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। শুরু করা যাক এইরকম ভাবে যে মেনি ইনভেস্টিগেশনস ইন ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ কেমিস্ট্রি আর কোয়ান্টিটেটিভ and the experimental observations are associated with huge number of data. There should be some systematic methods for presenting these data and analyzing them. It is the science of statistics that is used for a long time to analyze such data. Statistics can be defined as the analysis and interpretation of data with a view toward objective evaluation of the reliability of the conclusions based on the data. আচ্ছা, আমরা যেটা পড়বো সেটা বেসিক্যালি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের অনেক ব্রাঞ্চ আছে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি সেটা একটু বুঝে নিতে হবে। Once the data have been obtained, we may organize and summarize them in such a way as to arrive at their orderly and informative presentations. Such procedure is often termed as descriptive statistics. It helps to describe and understand the features of a specific data set by giving short summaries about the sample and the measures of the data. আচ্ছা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে আমরা দুটো ভাগে ভাগ করে পড়বো। এখানে দুটো বিষয় নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করবো। একটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আর একটা হচ্ছে মেজার্স অফ ভেরিয়েবিলিটি অর স্প্রেড। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে মিন, মিডিয়ান, মোড এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করতে হবে। আর মেজার্স অফ ভেরিয়েবিলিটি বা স্প্রেডের মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, কোনো একটা ডেটা সেটের ম্যাক্সিমাম বা মিনিমাম ভেরিয়েবলটা আমাদের বুঝে নিতে হবে, স্কিউনেস বুঝতে হবে, কুটোসিস বুঝতে হবে। আচ্ছা, প্রথমে আমরা মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়াম, মোড এইটা নিয়ে কথাবার্তা বলছি। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে যখন আমরা এই যে মিন, মিডিয়াম, মোড বা সেন্ট্রাল টেন্ডেন্সি ইত্যাদি কথাবার্তা বলবো, আমার কিন্তু অনেকগুলো ডেটা পয়েন্ট লাগবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কোন একটা পার্টিকুলার মেজারমেন্ট যদি একবার করে একটা মাত্র ডেটা পাই তাহলে সেখান থেকে স্ট্যাটিস্টিক্স হবে না। আমাকে যেটা করতে হবে, অনেক ডেটা দরকার। এবার এই অনেক ডেটাগুলো সেগুলো হাবিজাবি ডেটা বা র্যান্ডাম ডেটা ইত্যাদি হলে হবে না। আমাদের এটা করতে হবে যে কোনো একটা পার্টিকুলার মেজারমেন্ট আমাকে বারবার বারবার করতে হবে, করে সেইখান থেকে যে ডেটাগুলোকে কালেক্ট করতে হবে। সেই কনটেক্সটে রেপ্লিকেট মেজারমেন্টস এই ডেফিনেশনটা একটু বুঝে নেওয়া দরকার। For an analysis of a sample, generally a number of measurements needs to be done in the same way. These measurements are called the replicate measurements. আচ্ছা, এবার আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কি বুঝছি।
আর সেন্ট্রাল টেন্ডেন্সির ক্ষেত্রে আমরা এটা দেখবো যে আমরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি অফ ডেটা আর এক্স অ্যাক্সিস বরাবর ডেটার ভ্যালুটা যদি আমি প্লট করি তাহলে দেখতে পাই যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ডিস্ট্রিবিউশনটা পিক থাকে, যেমন গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা গাউসিয়ান থেকে সামান্য ডেভিয়েটেড হলেও যে ডিস্ট্রিবিউশনগুলো আমরা দেখেছি যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু, যেটা আমরা ইউজুয়ালি মিন ভ্যালু দেখি, তার অ্যারাউন্ডেই হচ্ছে মোস্ট অফ দ্য ডেটা থাকে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই ডেটাগুলোর এই যে সেন্ট্রাল বা মিন ভ্যালু তার দিকে ক্লাস্টার্ড হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, যেটাই বেসিক্যালি সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে আমরা একটু জাস্ট রিড আউট করছি। জেনারেলি দ্য স্কোরস or the major values of these measurements are distributed in a range. The central value of this set of values is the best estimate of the true value. It is usually observed that there is a tendency of the individual values to cluster around the true value, the central value. This is called the central tendency of a frequency distribution. Mean, median and mode are the three important measures of the central tendency. আচ্ছা, এই মিন মিডিয়াম মোড এটাকে আমরা জাস্ট ডিফাইন করি। সেটা হচ্ছে ধরা যাক আমার কাছে এন অবজারভেশন বা এন ডেটা আছে, যে ডেটাগুলোকে আমি ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছি, x1 x2 x3 ডট 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 করে xn - 1 xn। আচ্ছা, এবারে আমি যদি অ্যাভারেজ ডিফাইন করি, যেটা এরিথমেটিক অ্যাভারেজ বা এরিথমেটিক মিন, সেটা হচ্ছে জাস্ট মিউ ইকুয়াল টু x1 x2 x3 ইত্যাদিকে আমি যোগ করে জাস্ট n দিয়ে ভাগ করে ফেললাম। শর্ট হ্যান্ড নোটেশনে সামেশন ওভার i ইকুয়াল টু 1 to n xi বাই n। আর এখানে একটা কথা বলি, এই যে মিউ, এই যে নোটেশন আমরা ইউজ করি, যেটা বেসিক্যালি পপুলেশন মিন, যখন নাম্বার অফ ডেটা অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি তখন এই মিউ এর মান, তখন মিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। অন দ্য আদার হ্যান্ড যদি আবার ফাইনাইট নাম্বার অফ ডেটা থাকে তখন সেটাকে বলা হয় স্যাম্পল মিন, সেটাকে আমরা জাস্ট এক্স বার দিয়ে এক্সপ্রেস করব। আর এই স্যাম্পল এবং পপুলেশন কাকে বলে সেটা আমরা পরে দেখছি। আচ্ছা, আর একটা হচ্ছে যে মিডিয়ান বলতে আমরা কি বুঝছি না, দ্য মিডিয়ান, যেটাকে আমি এম সাফিক্স ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, is the middle result when the replicate data are arranged in order of size. There are equal number of data that are larger and smaller than the median. For an odd number of results, the median can be evaluated directly. For an even number, the mean of the middle pair is used. মানে বেসিক্যালি আমরা একটা এক্সাম্পলে পুরো জিনিসটাকে বোঝাবো যে মিডিয়ান বলতে আমরা এটা কি বুঝছি। আগে মোডটাকে ডিফাইন করে নিই, পরে সেট অফ রেপ্লিকেট মেজারেবল দ্য ভ্যালু হুইচ অকার্স উইথ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইজ কল্ড দ্য মোড। আচ্ছা, এই যে ইনফরমেশনটা এখানে বলা হয়েছে, যিনি কালেকশন অফ 16 স্যাম্পলস অফ ওয়াটার ফ্রম ডিফারেন্ট রিজিয়নস অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য আর্সেনিক কন্টেন্ট ইন গ্রাম পার লিটার আর 7, 8, 8, 9, 9, 9, 10, 10, 10, 10, 11, 11, 11, 12, 12 and 13 রেসপেক্টিভলি। আর এখানে মিন যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে এই সব ডেটাগুলোকে যোগ করব, যোগ করে আমি 16 দিয়ে ভাগ করব, তখন দেখবো 10 হবে মিন। আচ্ছা, মিডিয়ান মানে এই যে ডেটাগুলোকে ইনক্রিজিং অর্ডারে সাজানো আছে, তাহলে ইনক্রিজিং অর্ডারে যদি সাজানো থাকে তাহলে জাস্ট আমরা যদি মানে ইনক্রিজিং অর্ডারের মধ্যে হচ্ছে মাঝের রেজাল্টটা সার্টেনলি 10, কারণ 10 থেকে আমি দেখতে পাচ্ছি বাঁ দিকে 7, 8, 9 এরা আছে, আর তার থেকে বড় হচ্ছে 11, 12 এবং 13 আছে, তাহলে সার্টেনলি মিডিয়ান ভ্যালুটা হচ্ছে 10। আর মোড হচ্ছে যে ডেটাটা বেশি বার অ্যাপিয়ার করেছে, আমি দেখছি 7 একবার, 8 দুবার, 9 3বার, 10 4বার, 11 3বার, 12 দুবার এবং 13 একবার অ্যাপিয়ার করেছে, তাহলে 10 যেহেতু ম্যাক্সিমাম টাইমস অ্যাপিয়ার করেছে সেই জন্য 10টাই হলো আমার মোড। তার মানে বোঝা গেল যে মিন, মিডিয়ান এবং মোড বলতে আমরা কি বুঝছি। আচ্ছা, এবারে অন্য রকমের বেশ কিছু অ্যাভারেজ আমরা ডিফাইন করতে পারি। সেটা হচ্ছে যে পার্টিকুলারলি আমি এই আগের কেসে যেটা করলাম, এনটা ডেটা থাকলে প্রত্যেকটা ডেটাকে যোগ করে আমি জাস্ট এন দিয়ে ভাগ করলাম অ্যাভারেজ বের করার জন্য। এবার অনেক সময় যেটা হয় যে একটা ওয়েটেড অ্যাভারেজ বের করতে হতে পারে। হয়তো দেখা গেল যে এই পার্টিকুলার আগের এক্সাম্পলটা আমি ওয়েটেড অ্যাভারেজ দিয়ে বুঝতে পারি যে আমার 16টা যে ষোলোটা ডেটার মধ্যে হচ্ছে 7 একবার অ্যাপিয়ার করেছে, মানে তার ওয়েটে যদি 1/16 হয়, 8 অ্যাপিয়ার করেছে দুবার, তাহলে তার ওয়েট হচ্ছে 2/16 অর্থাৎ 1/8। 3 অ্যাপিয়ার করেছে 3বার, তাহলে তার ওয়েট 3/16। 4 অ্যাপিয়ার করে 10 অ্যাপিয়ার করেছে 4বার, তার ওয়েট হচ্ছে 4/16 অর্থাৎ 1। তাহলে এইরকম ভাবে যদি ওয়েটেজ ঠিক করে দিই তাহলে ওয়েটেড মিনটাকে আমি ডিফাইন করতে পারি এরকম ভাবে f1 x1 প্লাস f2 x2 প্লাস ডট 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 fp xp বাই হচ্ছে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 ডট। এটাকে শর্ট হ্যান্ড নোটেশন আমি এরকম ভাবে লিখবো, যেখানে fi যেটা সেটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি অফ দ্য রেজাল্ট, xi যেমন এই 16 বারের মধ্যে কোনটা 3 বার বা কোনটা 4 বার অ্যাপিয়ার করছে, 3 বা 4 ইত্যাদিগুলো হচ্ছে আমি fi দিয়ে এক্সপ্রেস করছি। আচ্ছা, এবারে আমরা যে অ্যাভারেজটা ডিফাইন করলাম বা মিনটা ডিফাইন করলাম সেটা বেসিক্যালি হচ্ছে এরিথমেটিক অ্যাভারেজ।
এছাড়া আর দু রকমের অ্যাভারেজ কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে লাগতে পারে। একটা হচ্ছে জিওমেট্রিক অ্যাভারেজ বা জিওমেট্রিক মিন। যদি আমার ডেটাগুলো x1 থেকে xn পর্যন্ত থাকে, তাহলে nটা যদি ডেটা থাকে, তাহলে জিওমেট্রিক মিনটাকে আমি ডিফাইন করব x1 x2 x3 ডট 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 xn টু দি পাওয়ার 1/। এই টাইপের অ্যাভারেজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমরা পরে একটা প্রবলেম হিসেবে সেটা দেখাবো। আমরা যখন মিন অ্যাক্টিভিটি বা মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ডিফাইন করি, তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি জিওমেট্রিক মিন নিয়ে কথা বলতে হয়। ঠিক একই রকমভাবে আর একটা হারমোনিক মিন নামে একটা জিনিস আমরা ডিফাইন করতে পারি। সেটা হচ্ছে কি, যদি হারমোনিক মিনটা এইরকমভাবে ডিফাইন করব, যদি আমার ডেটাগুলো যথাক্রমে x1 x2 x3 থেকে xn পর্যন্ত হয়, তাহলে 1/x অ্যাভারেজ, সেটাকে লিখবো 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস ডট 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 ডট, অর্থাৎ এক্স অ্যাভারেজটা হয়ে যাবে n বাই জাস্ট এই 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 ডট ডট ডট, এটা শর্টহ্যান্ড নোটেশনে এইরকমভাবে লিখে ফেলা হচ্ছে। এইগুলো আমরা যখন ওই কোন একটা সার্কিট নিয়ে কথাবার্তা বলি, তো রেজিস্ট্যান্সটা তখন তারা সিরিজে কানেক্টেড আছে না প্যারালালি কানেক্টেড আছে, প্যারালালি কানেক্টেড থাকলে যে ওভারঅল রেজিস্ট্যান্সটা, সেটা কিন্তু জাস্ট এই হারমোনিক মিন দিয়ে এক্সপ্রেস করতে হয়। আচ্ছা, এখানে আমি তিনটে প্রবলেম দিয়েছি। এই প্রথম প্রবলেমটা ইজ অ্যাবাউট ওয়েটেড অ্যাভারেজ। সেকেন্ড প্রবলেমটা, যেখানে বেসিক্যালি মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে বলা, সেটা জিওমেট্রিক মিনের প্রবলেম। আর থার্ড যে ফোর্থ যে প্রবলেম, মানে এখানে থার্ড প্রবলেম, বেসিক্যালি টোটাল প্রবলেমের মধ্যে এটা ফোর্থ প্রবলেম। সেই প্রবলেমটা বেসিক্যালি হারমোনিক মিন রিলেটেড, যেখানে আমরা ওই যে কনসিডার 3 সেলস উইথ ইন্টারনাল রেজিস্ট্যান্স এত এত এত, হোয়াট ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য কম্বাইন্ড সেল। হ্যাঁ, সেইটা কিন্তু আমাদের হারমোনিক মিনের প্রবলেম। তাহলে যাকে এই মানে বেসিক্যালি জিওমেট্রিক মিন ও হারমোনিক মিন আমাদের স্ট্যাটিস্টিক অ্যানালিসিস অফ ডেটার ক্ষেত্রে অতটা বেশি গুরুত্বপূর্ণ না। আমরা বেসিক্যালি মিন বলতে ওই অ্যারিথমেটিক মিনটা কি বুঝবো বা ওয়েটেড মিনটা কি বুঝবো, তাকে অন্ততপক্ষে যদি সেট অফ ডেটা দিয়ে দেওয়া থাকে, যদি কখনো আমাকে নিউমেরিক্যাল প্রবলেম এরকমভাবে করতে হয়, তাহলে যেন করতে প্রবলেম না হয়। আচ্ছা, এই কনটেক্সটে আমরা পপুলেশন এবং স্যাম্পল এই দুটো জিনিস একটু বলে নিই। যে দ্য ভাস্ট গ্রুপ or aggregate of all animate and inanimate individuals, cases or events that possess some form or amount of the variables under investigation in an experiment test or survey constitute the population or universe of the data. অর্থাৎ আমি কোন একটা মেজারমেন্ট করছি, যেখানে বা কোন একটা সার্ভে করছি, যেখানে হিউজ নাম্বার অফ ডেটা, যে হিউজ ডেটার কালেকশনটাকে অ্যাজ বলা হচ্ছে পপুলেশন। আচ্ছা, but in real experiment it is not possible to either find a huge number of data or to tackle with such a huge number of data. Therefore, we are supposed to handle with a relatively small number of data. A sample is a relatively small group of members chosen from populations for being subjected to an experiment, test or survey instead of that population. Use of sample is an experiment in an use of sample is an experiment or survey is the only practical solutions of the problem. তার মানে যেটা বোঝা গেল যে পপুলেশন মানে হিউজ নাম্বার, যেটা ট্যাকেল করা আমাদের পক্ষে বেশ অসুবিধে, যেটা নিয়ে হ্যান্ডেল করা আমাদের পক্ষে অসুবিধে। আমরা যেটা করবো, সেই পপুলেশন থেকে কিছু ডেটাকে জাস্ট নিয়ে নেবো, যেটাকে বলছি স্যাম্পল। সেই স্যাম্পেলটাকে আমি অ্যানালিসিস করবো এবং এক্সপেক্ট করবো স্যাম্পেল থেকে যে ফাইনাল কনক্লুশনটাকে পৌঁছালাম পপুলেশনের জন্য, সেই কনক্লুশনটা ভ্যালিড। আর এইটা করার জন্য স্যাম্পলিংটা ভীষণ সুন্দর হওয়ার দরকার। স্যাম্পলিং এর ক্ষেত্রে যেটা হবে, যে নাম্বার অফ ডেটা খুব কম নেওয়া যাবে না, স্যাম্পলিংটা হচ্ছে ইউনিফর্মলি নিতে হবে, অর্থাৎ পপুলেশনের সমস্ত জায়গা থেকে যেন স্যাম্পলে তার রিপ্রেজেন্টেশনটা থাকে। এইসব কতগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, বা কোনো একটা ডেটা পপুলেশন থেকে কোনো একটা ডেটা যদি একটা একটুখানি অ্যাবরাপ্ট টাইপের ডেটা হয়, যেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, স্যাম্পলিং এর ক্ষেত্রে সেই ডেটাটাকে নেগলেক্ট করতে হবে। এসব কথাগুলো ব্যাপার আছে। এবারে পরবর্তীকালে এখন আমরা কোয়ান্টাম কেমিস্ট্রি যখন করি, তখন সিমুলেশনের যে কনসেপ্টটা, বায়োলজিক্যাল সিমুলেশন বা কেমিক্যাল সিমুলেশন, সেই পার্টিকুলার ক্ষেত্রে আমরা দেখি বায়োলজিক্যাল সিমুলেশনে মানে অ্যাকচুয়াল প্রবলেমটা হয়তো 1 মোল বা অ্যাভোগাড্রো নাম্বার অ্যামাউন্টের মলিকুলস বা অ্যাটমস বা সেলস ইত্যাদি আছে, কিন্তু কম্পিটিশন করার সময় সেইখান থেকে আমি অল্প কিছু ডেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কম্পিটিশনটাকে করি। তাহলে এইখানেও ঠিক স্যাম্পলিংটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রপার স্যাম্পলিং না হলে কিন্তু ফাইনাল কনক্লুশনটা বা মানে স্যাম্পেল থেকে যে কনক্লুশনটা পৌঁছাবো, পপুলেশন কিন্তু সেই কনক্লুশনে পৌঁছাবে না, তখন খুব সমস্যা হবে। স্যাম্পলিং করাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর এবার আমরা চলে আসছি মেজার্স অফ ডিসপারশনস অর ভেরিয়েবিলিটি।
A measure of dispersion or a measure of variability is an indication of the spread of measurements around the center of the distribution or the opposite of how clustered the measurements around the center. মানে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির কথা বলেছি, অর্থাৎ সমস্ত ডেটাগুলো তারা একটা সেন্ট্রাল রেজাল্টের দিকে টেন্ড করতে চায়। তো তার মানে এই নয় যে যখন আমরা ডিস্ট্রিবিউশনটাকে প্লট করব সেটা ওই সেন্ট্রাল যে ভ্যালু সেইখানে পিকড, সেখানে পিকড সেখানেই শুধুমাত্র আছে ডেল্টা ফাংশন টাইপের ডিস্ট্রিবিউশন আছে, তা কিন্তু নয়। একটা স্প্রেড দেখতে পাওয়া যায়, সেই স্প্রেডটা নিয়ে আমাদের বেসিক্যালি আলোচনাটাকে করতে হবে। It is observed that the experimental data have distributed which is usually Gaussian. Sometimes there may be a departure and we get skewness, kurtosis, etc. তার মানে আমরা পরে আসছি এই গাউসিয়ান বা নর্মাল ডিস্ট্রিবিউশনের ডিটেলে কথাবার্তা বলবো। গাউসিয়ান ডিস্ট্রিবিউশন থেকে যে ডিপারচারটা হচ্ছে, সেই ডিপারচারটা দু রকমের হতে পারে, একটা স্কিউনেস দিয়ে এক্সপ্রেস করা হবে আর একটা কুটোসিস দিয়ে এক্সপ্রেস করা হবে। এছাড়া এই ডিসপারশনকে আমরা বা ডিসপারশন বা ভেরিয়েবিলিটিকে আমরা আরো কতগুলো প্যারামিটার দিয়ে এক্সপ্রেস করতে পারি, যেমন রেঞ্জ, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যাভারেজ ডেভিয়েশন ইত্যাদি। আমরা এগুলোকে প্রথমে ডিফাইন করে নিই। আচ্ছা, প্রথমে আমরা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিফাইন করছি। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা দিয়ে এক্সপ্রেস করা, যেটা রুট ওভার সামেশন ওভার i ইকুয়াল টু 1 to n xi মাইনাস মিউ দ্য স্কোয়ার বাই n। এখানে মিউটা হচ্ছে আমার পপুলেশন মিন আর xi হচ্ছে করসপন্ডিং যে ith মেজারমেন্টটা। আচ্ছা, এই পার্টিকুলার কেসে এনটা কিন্তু টেন্ডস টু ইনফিনিটি হবে, কারণ আমরা পপুলেশন নিয়ে কথাবার্তা বলছি, এখানে নাম্বার অফ ডেটা দ্যাট শুড টেন্ড টু ইনফিনিটি। আচ্ছা, এবারে এইটাই যখন আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে যাচ্ছি, তখন আমি এটাকে সিগমা দিয়ে এক্সপ্রেস না করে এস দিয়ে এক্সপ্রেস করব, যেটা রুট ওভার অফ সামেশন ওভার i ইকুয়াল টু 1 to n xi মাইনাস এক্স বার তার স্কোয়ার, যেখানে পপুলেশন মিনটাকে মিউ দিয়ে এক্সপ্রেস করা হয়, স্যাম্পল মিনটা এক্স বার দিয়ে আবার এক্সপ্রেস করা হয়। তার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে যখন স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছি তখন মিউটাকে এক্স বার দিয়ে রিপ্লেস করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে নিচে যেই নাম্বার অফ ডেটা এন, হ্যাঁ, যেটা বেসিক্যালি ডিগ্রিজ অফ ফ্রিডম, সেই ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে এখানে একটা কমে যাবে, এটা n মাইনাস 1 লিখতে হবে। তাহলে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে এই যে পপুলেশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখছি, তাহলে এটা সিগমা দিয়ে এক্সপ্রেস করবো, এটা এস দিয়ে এক্সপ্রেস করবো। এটা ভ্যালু যখন n টেন্ডস টু ইনফিনিটি, এখানে যখন n ফাইনাইট, এখানে হচ্ছে পপুলেশন মিন মিউ এক্সপ্রেস করতে হবে, এখানে স্যাম্পল মিন এক্স বার ইউজ করতে হবে, এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম n ইউজ করতে হবে, এখানে n মাইনাস 1 ইউজ করতে হবে, এবং এখানে এই ডিফারেন্সেসগুলো বলে দেওয়া আছে। ইন দ্য ডেফিনেশন অফ স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন we have used the sample mean, এটা x average হবে, obtained from a finite number of observations, whereas in the definition of population standard deviation sigma we have used the population mean obtained from the huge number of observations, এখানে mu আর এখানে h bar. In the sample standard deviation the total number of degrees of freedom equal to n minus 1, whereas in the definition of population standard deviation or mu the total number of degrees of freedom equal to n. It is clear that s taken as a good estimate of sigma when the value of n is very large. পরিষ্কার যে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান হতে পারবে যখন এনটা আস্তে আস্তে আমি বাড়াতে থাকবো। আচ্ছা, ভ্যারিয়েন্স হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার, তাহলে খুব ইজিলি আমি এটা ডিফাইন করতে পারছি। পপুলেশন ভ্যারিয়েন্স যেটা, সেটা সিগমা স্কোয়ার সামেশন আবার i ইকুয়াল টু 1 to n xi মাইনাস মিউ দ্য স্কোয়ার বাই n, আর স্যাম্পল ভ্যারিয়েন্স যেটা, সেটা এস স্কোয়ার, সেটা সামেশন আবার i ইকুয়াল টু 1 to n xi মাইনাস এক্স বার তার স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স এই দুটো জিনিস বুঝতে পারলাম। আচ্ছা, এছাড়া আরো কতগুলো ডেফিনেশন বুঝে নেওয়ার দরকার আছে। প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড এরার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিন অর স্ট্যান্ডার্ড এরার, সেটাকে বিটা দিয়ে এক্সপ্রেস করা হয়, যেটা বাই ডেফিনেশন বিটা ইকুয়াল টু এস বাই রুট ওভার অফ এন, এখানে এসটা হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এছাড়া রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই ডেফিনেশন এস বাই এক্স অ্যাভারেজ, আর কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স হচ্ছে এস বাই এক্স অ্যাভারেজ ইন্টু 100%। এগুলোও কিন্তু ওই স্প্রেড বা ডিসপারশন বোঝানোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্যারামিটার। আর এছাড়া আমরা মিন ডেভিয়েশনকে ডিফাইন করবো এইরকম ভাবে, mean deviation is defined as the average of absolute values of the individual deviation from the mean value, সেটাকে এইরকম ভাবে এক্সপ্রেস করতে হবে। এখানে একটা কথা বলি, এখানে কিন্তু এই মডটা নেওয়া খুব দরকার। মডটা না নিলে যেটা হবে, আমি কোনো ইনফরমেশনই খুঁজে পাবো না, কারণ আমরা যখন অ্যাভারেজটাকে করবো, কিছু কিছু ডেভিয়েশন পজিটিভ, কিছু কিছু ডেভিয়েশন নেগেটিভ, সেটাকে ক্যান্সেল আউট হয়ে গিয়ে সেটা জিরো হয়ে যেতে পারে এবং আমরা রং কনক্লুশনের দিকে পৌঁছে যেতে পারি। সেই জন্য আমাদের ডেটাটা স্প্রেড
বেশি আছে না কম আছে সেটাকে বোঝার জন্য বা আমাদের ডিসপারশনটা কতটা সেটা বোঝার জন্য আমাদের কিন্তু এই মডিউলাস নিয়ে কথা বলতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর অ্যাভারেজ ডেভিয়েশন অফ দ্য মিন সেটাকে আমি ডিফাইন করবো হচ্ছে এই যে মিন ডেভিয়েশন করেছি ডিভাইডেড বাই রুট ওভার অফ এন। আর রেঞ্জ বা স্প্রেড সেটাও খুব একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যা দিয়ে আমরা ডিসপারশনটাকে এক্সপ্রেস করতে পারি, যেটা বেসিক্যালি রেঞ্জটা হচ্ছে এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম। এবারে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কিউনেস। আর ইউজুয়ালি যেটা দেখতে পাওয়া যায়, যদি আমি রিলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে ডেভিয়েশন ফ্রম দ্য মিন এর রেসপেক্টে প্লট করি তাহলে আমি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন দেখতে পাই, কিন্তু কখনো কখনো দেখতে পাওয়া যায় যে ডিস্ট্রিবিউশনটা এই গাউসিয়ান থেকে কিছুটা ডেভিয়েটেড হয়ে যাচ্ছে। When a number of measurements is huge, then the observation usually follow the Gaussian distribution, and in that case, mean, median, and mode are identical. But when number of observation is small, then mean, median, and mode may not be the same. In this case, the distribution curve may be asymmetric, and the departure from the symmetry is measured by skewness. তাহলে কিউনেসটা কি হলো? এই মিন ভ্যালুর অ্যাবাউটে যে সিমেট্রিটা আছে, এই সিমেট্রিটা সামনে ব্রেক করে যাবে। এই ব্রেক করে যাওয়া যেটা, অর্থাৎ সিমেট্রিক থেকে অ্যাসিমেট্রিক হয়ে যাওয়াটা আমি যা দিয়ে এক্সপ্রেস করবো সেটা হচ্ছে স্কিউনেস। এই স্কিউনেস প্যারামিটার যেটাকে আমি এস সাফিক্স কে দিয়ে এক্সপ্রেস করছি ফর দ্য প্রবাবিলিটি মডেল ইজ ডিফাইন্ড টু বি দ্য থার্ড স্ট্যান্ডার্ডাইজ সেন্ট্রাল মোমেন্ট। স্কিউনেসটা আমি ডিফাইন করছি এইরকম ভাবে, ইন্টিগ্রাল ওভার অল এক্স এক্স মাইনাস এক্স বার বাই এস, এস হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার কিউব ইন্টু এফ এক্স ডি, এফ এক্স ডিএক্সটা হচ্ছে বেসিক্যালি এফ এক্স ডি হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এক্স উইদিন দ্য রেঞ্জ এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। আচ্ছা, এবারে এই স্কিউনেসটা এই ফার্স্ট কিউনেস বা পিয়ারসন মোড কিউনেস এটাকে ডিফাইন করা হয়, মানে পিয়ারসন মোড কিউনেস অর ফার্স্ট কিউনেস কোএফিশিয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এক্স বার মাইনাস এম জিরো ডিভাইডেড বাই এস। এখানে এম জিরোটা হচ্ছে বেসিক্যালি মোড, অর্থাৎ এই যে স্যাম্পল মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এছাড়া পিয়ারসন মিডিয়াম স্কিউনেস যেটা বা সেকেন্ড কিউনেস কোএফিশিয়েন্ট সেটাকে আমি ডিফাইন করব 3 ইন্টু এক্স বার মাইনাস এম ই বাই এস, যেখানে এম ইটা হচ্ছে আমার মিডিয়ান এটা। আচ্ছা, যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয় তাহলে হচ্ছে স্কিউনেসটা 0 হবে, but in many cases distribution is not normal or Gaussian and hence there may be positive or negative skewness. A positive negative skewness টা হচ্ছে এরকম, এই পার্টিকুলার কেসে হচ্ছে পজিটিভ skewness. If the distribution has a longer tail towards the higher values of the variable, then the skewness is positive skewness. A positive skewness যখন হবে তখন আমরা দেখব যে mean is greater than median, greater than mode. On the other hand, negative skewness যখন হচ্ছে তখন দেখতে পাচ্ছি এই যে টেলটা এই লোয়ার ভ্যালুর দিকে হচ্ছে extended. On the other hand, if the distribution has a longer tail towards the lower value of the variable, then the skewness is called negative skewness. A negative skewness হলে তখন আমরা দেখব যে mean is less than median, less than mode. তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন যেটা সিমেট্রিক। আর যখন আমরা পজিটিভ বা নেগেটিভ কিউনেস দেখবো তখন এই ধরনের সিচুয়েশন দেখবো। আর অনেক সময় এটা দেখা যায় যে এই পজিটিভ বা নেগেটিভ কিউনেস যদি এই সিমেট্রি থেকে ডেভিয়েশনটা খুব অল্প হয় তখন কিন্তু লগ নর্মাল ডিস্ট্রিবিউশন করে আমি সেটাকে মোডাললেস সিমেট্রিক করে নিতে পারি, সেটা পরে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, লাস্ট এই পার্টিকুলার এই সিরিজে আর একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলবো, সেটা হচ্ছে বেসিক্যালি কুটোসিস। তাহলে আমরা যখন স্কিউনেস নিয়ে কথাবার্তা বললাম দেখলাম যে সিমেট্রিটা ব্রেক করে যাচ্ছে, আর কুটোসিস বেসিক্যালি পিকনেসটা কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন হলে ঠিক কিভাবে পিকড তার রেসপেক্টে দেখতে পাওয়া যাবে যে কোন একটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশন যে পিকনেস, এই পিকনেসটা বেড়ে যেতে পারে কমে যেতে পারে, এই কতখানি বেড়ে গেল বা কতখানি কমে গেল এইটা যা দিয়ে বোঝা হবে সেটাই বেসিক্যালি কুটোসিস। কুটোসিস denotes the degree of peakness of a frequency distribution compared to that of the normal distribution. Kurtosis parameter for the probability model is defined as the fourth standardized central model, যেটা আমি ডিফাইন করছি ইন্টিগ্রাল অল এক্স এক্স মাইনাস এক্স বার বাই এস তার টু দি পাওয়ার 4 এফ এক্স ডি, যেখানে প্রত্যেকটা টার্মে ইউজুয়াল মানে এক্স বার হচ্ছে স্যাম্পল মিন, এস হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এফ এক্স ডিএক্স হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ডেটা উইদিন দ্য ভ্যালু এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। আর এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা আমার মাঝে আঁকা হয়েছে, এই যে মাঝের যে ডেটাটা এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাকে বলে মেসোকুটি। নর্মাল ডিস্ট্রিবিউশনে সেট দেবে মেসোকুটি, হ্যাঁ, এবং এর পিকনেসটা হচ্ছে মাঝামাঝি। এবারে কখনো কখনো পিকনেসটা বেড়ে যেতে পারে, বেড়ে গেলে সেটাকে বলে লেপ্টোকুটিক, আর পিকনেসটা কমে গেলে তাকে বলা হচ্ছে প্লেটোকুটিক। The two other types of pickness gives to other distribution known as the leptokutic and the platykutic distribution. এবার আমরা চলে আসছি অ্যাকিউরেসির ক্ষেত্রে। অ্যাকিউরেসি এরার এই নিয়ে দু চারটে কথাবার্তা আমরা বলবো।
অ্যাকুরেসি মানে বেসিক্যালি আমার যদি এক্স্যাক্ট বা অ্যাকসেপ্টেড যে এক্স্যাক্ট রেজাল্ট যেটা আমার জানা আছে, আমার মাপা রেজাল্ট হচ্ছে সেই এক্স্যাক্ট রেজাল্টের কত কাছে, সেইটা দিয়ে অ্যাকুরেসি বোঝানো হবে। এবং আমরা দেখব যে এরার যত কম অ্যাকুরেসি তত বেশি হয়। তাহলে অ্যাকুরেসি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য এগ্রিমেন্ট বিটুইন দ্য এক্সপেরিমেন্টালি মেজার্ড ভ্যালু অ্যান্ড দ্য ট্রু আর মোস্ট প্রবাবল ভ্যালু। In other words, gives the measures of closeness of the result to the accepted true value or the absolute true value. আসলে অ্যাবসলিউট ট্রু ভ্যালু সবসময় জানা যায় না বলে আমাকে অ্যাকসেপ্টেড ট্রু ভ্যালুর সঙ্গেই কম্পেয়ারটা করতে হবে। অ্যাকুরেসি ডেসক্রাইব দ্য কারেক্টনেস অফ দ্য রেজাল্ট। Accuracy is expressed in terms of either absolute error or relative error. Lower the magnitude of error, higher is the accuracy of the results. আর অ্যাবসলিউট এরারটা কি হচ্ছে না, আমার যদি মেজার ভ্যালুটা এক্সআই হয় আর ট্রু ভ্যালুটা যদি এক্সটি হয়, তাহলে এক্সআই মাইনাস এক্সটি এই যে ডিফারেন্সটা সেটাই বেসিক্যালি আমার অ্যাবসলিউট এরার। আর সিঙ্গেল মেজারমেন্ট করলে আমরা এইরকমভাবে ডিফাইন করবো, কিন্তু যদি অনেক মেজারমেন্ট করি তখন আমাকে যেটা করতে হবে যে অ্যাবসলিউট এরার বের করার জন্য এক্স অ্যাভারেজ মাইনাস এক্সটি করতে হবে। এক্স অ্যাভারেজ হচ্ছে স্যাম্পল মিন। এটা তো অ্যাবসলিউট এরার বোঝা গেল। আর রিলেটিভ এরার খুব সহজ ব্যাপার, জাস্ট অ্যাবসলিউট এরারকে ট্রু ভ্যালু দিয়ে যদি ভাগ করে দিই, যেটা পাবো সেটা হচ্ছে রিলেটিভ এরার। রিলেটিভ এরার অনেক সময় এটা ফ্র্যাকশন হবে, অনেক সময় এটাকে পার্সেন্টেজে এক্সপ্রেস করা হতে পারে। পার্সেন্টেজে এক্সপ্রেস করলে এটাকে আমি জাস্ট 100 দিয়ে গুণ করে দেবো, বা পিপিটিতে এক্সপ্রেস করলে এটাকে 1000 দিয়ে গুণ করবো, পিপিএম এক্সপ্রেস করলে এটাকে জাস্ট 1 লাখ দিয়ে গুণ করবো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আর কি। সেগুলো একটু মাথায় রাখতে হবে। তার মানে বেসিক্যালি অ্যাবসলিউট এবং রিলেটিভ এরার এইটা দিয়ে সবকিছু বুঝতে হবে। এই অ্যাবসলিউট বা রিলেটিভ এরার যত কম হবে, করসপন্ডিং বলবো রেজাল্টটা তত বেশি অ্যাকিউরেট। আচ্ছা, আর একটা টার্ম ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমাদের বলতে হবে, সেটা হচ্ছে প্রিসিশন। তাহলে প্রিসিশনটা কি? প্রিসিশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিগ্রি অফ এগ্রিমেন্ট বিটুইন দ্য রেপ্লিকেট মেজারমেন্টস অফ দ্য সেম কোয়ান্টিটি। প্রিসিশন ডেসক্রাইব দ্য রিপ্রোডিউসিবিলিটি অফ দ্য মেজারমেন্ট। আজ ফর এক্সাম্পল, আমরা হয়তো কোন একটা আননোন স্যাম্পল তার অ্যানালিসিস করছি, এক্সাক্ট ভ্যালু কত আমি জানি না, তাহলে আমি কিসের উপর ভরসা করবো? আমি তো 3বার টাইট্রেশন করলাম, দেখলাম 3বারই একই রেজাল্ট বেরিয়েছে কিনা, বা রেজাল্টগুলো একে অপরের খুব কাছাকাছি আছে কিনা। যদি একে অপরের কাছাকাছি থাকে তাহলে আমার রেজাল্টটা অ্যাকুরেট কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে আমার রেজাল্টটা হচ্ছে প্রিসাইজ। এবার এই যে প্রিসিশনটা, সেটাকে এক্সপ্রেস করতে হয় বিভিন্ন রকমভাবে। স্প্রেড বা রেঞ্জ দিয়ে এক্সপ্রেস করা যেতে পারে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে এক্সপ্রেস করা হতে পারে, ভেরিয়েন্স দিয়ে এক্সপ্রেস করা যেতে পারে, মিন ডেভিয়েশন দিয়ে এক্সপ্রেস করা যেতে পারে। এই ভ্যালুগুলো বা এদের ম্যাগনিটিউডগুলো যত কম হবে, আমি বলবো যে আমার মেজার ভ্যালুগুলো তত বেশি প্রিসাইজ। এবং এই টার্মগুলো আমি অলরেডি ডিফাইন করে ফেলেছি। আর এই কনটেক্সটে রিপ্রোডিউসিবিলিটি এবং রিপিটেবিলিটি, এই দুটোর একটা ডিস্টিংশন করা হচ্ছে মডার্ন স্ট্যাটিস্টিক্সে। সেটা আমরা জাস্ট একটু রিড আউট করছি। The modern analyst makes a distinction between the terms reproducible and repeatable. If determination is made on the same day in rapid succession, then this would be defined as repeatable. However, if the determination had been made on separate days when laboratory conditions may vary, this set of results would be defined as reproducible. তাহলে বোঝা গেল রিপিটেবল মানে হচ্ছে আমি ওই একটা পার্টিকুলার দিনে একই কন্ডিশন ইউজ করে আমি বারবার টাইট্রেশন করে ফেললাম, তাহলে যে রেজাল্টগুলো যদি একে অপরের কাছে, তাহলে বলবো সেটা রিপিটেবল। আবার আজকে কোন একটা এক্সপেরিমেন্ট করা হলো, যে লেটস আমি বলছি কোন একটা গিভেন স্যাম্পেলে কত পার্সেন্ট কোন একটা পার্টিকুলার মেটেরিয়াল আছে, সেটাকে বোঝার জন্য আমি আজকে করলাম, আবার কালকে হয়তো করলাম, বা দুদিন পরে করলাম, যদি রেজাল্টটা একই বেরোয় তখন আমি বলবো যে আমার রেজাল্টগুলো হচ্ছে রিপ্রোডিউসেবল। তাহলে রিপ্রোডিউসিবিলিটি এবং রিপিটেবিলিটি, এই ডিফারেন্সটা একটু বোঝার দরকার আছে। আচ্ছা, এই অ্যাকুরেসি এবং প্রিসিশনের মধ্যে তফাৎটা এখন পরিষ্কার। The accuracy and precision are not the same quantity. The differences are as follows. Accuracy measures agreement between the measured value and its true value, whereas precision describes the agreement among several values that have been measured in the same way. Accuracy expresses the correctness of the measurement. Precision expresses the reproducibility of the measurement. Precision always accompanies accuracy, but a high degree of precision does not imply accuracy. আমি পরের এক্সাম্পলে সেটা দেখাচ্ছি। In absence of any systematic error, the accuracy is high when the precision is high, but if there is a constant systematic error in an analysis, the results may be precise but inaccurate. এই যে এক্সাম্পলটা আমরা এখানে বলছি, এখানে হয়তো কোনো একটা শুটার সে শুট করছে, দেখা গেল তার যে 3 3 6 8 বার যে শুট করলো, দেখা গেল বিভিন্ন জায়গায় এই যে পার্টিকুলার কেসে রেজাল্টগুলো অ্যাকিউরেটও হবে না, প্রিসাইজও হবে না। এই পার্টিকুলার কেসে রেজাল্টগুলো হচ্ছে প্রিসাইজ বাট নট অ্যাকিউরেট। এই পার্টিকুলার কেসে মোটামুটি অ্যাকিউরেট, মোটামুটি প্রিসাইজ, কিন্তু এই পার্টিকুলার কেসে হাই অ্যাকিউরেট, হাই প্রিসাইজ। সিমিলারলি আমরা যখন কোনো এক্সপেরিমেন্টাল ডেটার উপর বেস করে যখন কোনো একটা লিনিয়ার প্লট আঁকার চেষ্টা করি, সেখানেও ঠিক একই রকমভাবে আমরা বুঝতে পারবো কোন রেজাল্টটা অ্যাকিউরেট, কোন রেজাল্টটা প্রিসাইজ।
আচ্ছা, এবারে এরার নিয়ে দু চারটে কথাবার্তা বলি। এই এরার নিয়ে কথাবার্তা করে 2 নম্বরের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, বা যারা অনার্স পরীক্ষা দেবে তাদের যে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি পাঠের মধ্যে এইগুলো আছে সেগুলো তারা ডিটেলে পড়বে, কিন্তু আমাদের এই যে নেটের জন্য যে কোশ্চেনটা পড়ে সেটা বেসিক্যালি ম্যাথামেটিক্যাল কোশ্চেন, সেখানে এগুলো অত বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু কম্পিটেন্সের জন্য আমরা বলছি। কেমিক্যাল অ্যানালিসিস আর অ্যাফেক্টেড বাই টু টাইপস অফ এরার। একটা হচ্ছে সিস্টেমেটিক অর ডিটারমিনেট এরার, আর একটা হচ্ছে র্যান্ডাম অর ইনডিটারমিনেট এরার। সোর্স অফ সিস্টেমেটিক অর ডিটারমিনেট এরার হচ্ছে ইনস্ট্রুমেন্টাল অর রিয়েজেন্ট এরার, এরার অফ দ্য মেথড, পার্সোনাল অ্যান্ড অপারেশনাল এরার্স। আর সোর্সেস অফ র্যান্ডাম আর ইনডিটারমিনেট এরার্স হচ্ছে ভেরিয়েশনস ইন ভিজুয়াল জাজমেন্ট ইন লোকেটিং দ্য লেভেল অফ দ্য লিকুইড ইন বুলেট অর পিপেট, variations in the retentions of liquid in the pipette after drainage, variation of drainage time and angle of liquid to be drained, temperature fluctuation causing the fluctuation of pipette or bullet volume, and also the viscosity and surface tension of liquid to be drained, variations in calibrations of pipette and bullet। এইসব কারণে হচ্ছে র্যান্ডাম বা ইনডিটারমিনেট এরার থাকতে পারে। আর এবারে আমরা চলে আসছি ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ র্যান্ডাম এরার্স, নর্মাল ডিস্ট্রিবিউশন। The mathematical model that best satisfies such a distribution of random errors is called the normal or Gaussian distribution. This is a bell-shaped curve that is symmetrical about the mean. The curve satisfies the equation. এই ইকুয়েশনটা এখানে বলা হচ্ছে যে fx equal to 1 by root over of 2 pi sigma square e to the power minus x minus mu square by 2 sigma square। এখান থেকে পরিষ্কার যেটা হচ্ছে এই সিগমাটা, এখানে বলে নি সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বা সিগমা স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়েন্স, মিউটা হচ্ছে আবার এখানে পপুলেশন মিন। আচ্ছা, তাহলে এবং এই ছবিটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি এফএক্সকে যদি আমি এক্স মাইনাস মিউ বাই সিগমা তার রেসপেক্টে প্লট করি, তাহলে ছবিটা এরকম দেখতে, এবং এটা এখান থেকে এটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই যে এক্স মাইনাস মিউ বাই সিগমা ইকুয়াল টু যখন 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু মিউর অ্যারাউন্ডেই কিন্তু এটা সিমেট্রিক্যালি পিকড। অর্থাৎ আমি যদি এই এক্সটাকে মিউ প্লাস মাইনাস সিগমার মধ্যে দেখি, অর্থাৎ এক্স মাইনাস মিউ বাই সিগমাটাকে -1 থেকে +1 মধ্যে দেখি, তো এর মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম এরিয়াটা থেকে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলে নিই যে এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি ফ্রম লেটস সে -∞ থেকে +∞, তাহলে কিন্তু এটা 1 হবে। অর্থাৎ এই যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে নর্মালাইজ। নর্মালাইজ গাউসিয়ান ডিস্ট্রিবিউশন নিয়ে যদি আমি ইন্টিগ্রেটটা -∞ থেকে +∞ না করে জাস্ট এখানে আমি এক্সটাকে মানে মিউ মাইনাস সিগমা থেকে মিউ প্লাস সিগমা পর্যন্ত করতাম, তাহলে অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটার এরিয়াটা আমরা দেখব 0.683, অর্থাৎ 68.3% অফ দ্য ডেটা দে মাস্ট লাই উইদিন দ্য 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবারে +2 থেকে -2 এর মধ্যে যদি দেখি, তার মধ্যে কিন্তু 95.4% ডেটা থাকবে, আর +3 থেকে -3 এর মধ্যে যদি থাকে তো 99.7% ডেটা থাকবে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মিন ভ্যালুর অ্যাবাউটেই কিন্তু ডেটাগুলো ডিস্ট্রিবিউটেড আছে। যে এইগুলোকে ম্যাথামেটিক্যালি বের করে তার জন্য আমরা একটা প্রবলেম সেট করেছি, সেই প্রবলেমটা ছাত্রদের করতে বলবো। এরার ফাংশন দিয়ে এই প্রবলেমটাকে করতে হবে, করলে সে কিন্তু এই ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারবে যে কী করে 68.3% বা 95.4% বা 99.7% আসছে। আর এবার একটাই বলি যে এমন সময় অনেক হতে পারে যে লেটস সে ওয়াই হয়তো x1 x2 x3 অনেকগুলো প্যারামিটারের ফাংশন। এবার এই যে প্যারামিটার x1 x2 x3 এদের যদি কোনো এরার থাকে, তাহলে সেই এরারটা প্রোপাগেট করবে ওয়াই এ একটা ওভারঅল এরার পাওয়া যাবে। তো ওয়াই এর ওভারঅল এরারটা আমি কি করে ক্যালকুলেট করব, সেইটা যে ফর্মুলা দিয়ে যায় সেটা একটু বলে নিই। লেট ওয়াই যে কম্পাউন্ড কোয়ান্টিটি দ্যাট ডিপেন্ডস অন দ্য এক্সপেরিমেন্টাল ভেরিয়েবলস x1 x2 x3 ... xn which are independent to each other. If delta x1 delta x2 delta xn be the errors in the measurement of x1 x2 ... xn respectively, then the error in the compound quantity y is given by del y by del x1 delta x1 plus del y by del x2 delta x2 plus ... del y by del xn delta xn। আর রিলেটিভ এরারটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে বেশি জায়গায় ডেল্টা y বাই y। ঠিক একই রকমভাবে যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y ক্যালকুলেট করি, তাহলে এই ফর্মুলা দিয়ে সেটা যাবে। এস ওয়াইটা হচ্ছে রুট ওভার অফ del y by del x1 the square into s x1 the square, del y by del x2 the square into s x2 the square plus ... del y by del xn the square by s xn the square। এবং যদি ভ্যারিয়েন্স অফ y ক্যালকুলেট করি তাহলে জাস্ট রুটটা থাকবে না। তাই এখানে একটু মাথায় রাখতে হবে যে যদি এরকম হয়, হয়তো এমন হলো যে আমি লেটস সে পয়সলিস ফর্মুলা ইউজ করে
আমি ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বের করতে চাইছি, তাহলে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বের করতে চাইলে আমাকে হয়তো রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি মাপতে হচ্ছে। এবার রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি মেজারমেন্টে যদি কোনো একটা ভুল থাকে, তাহলে ভিসকোসিটি কোএফিসিয়েন্টের মেজারমেন্টে ভুল কত হবে সেটা কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। ঠিক একই রকমভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে একই রকমের সিচুয়েশন। আচ্ছা, তাহলে এর বেসিসে আমি দুটো প্রবলেম এখানে সেট করছি। এই যে প্রথম যে প্রবলেমটা, এই প্রবলেমের ক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস ক্যালকুলেট করে ফেলতে পারবো। আমি জাস্ট বলছি মানে একটা টাইট্রেশন করা হচ্ছে, টাইট্রেশন করার পরে অ্যানালিস্ট এবং অ্যানালিস্ট বেসে কতগুলো রেজাল্ট পেয়েছে, ক্যালকুলেট দ্য মিন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর দ্য অ্যাবাভ টু সেটস অফ রেজাল্ট অ্যান্ড হেন্স কমেন্ট অন দ্য অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন অফ দ্য রেজাল্ট। আমরা দেখবো যার ক্ষেত্রে সকল এরারটা কম হবে সেটা হচ্ছে তত বেশি অ্যাকুরেট, আর যার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হবে সেটা তত বেশি প্রিসাইজ। আর একটা যেটা বললাম যে একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, নর্মালাইজ গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলে দেওয়া আছে, সেখানে আপনাকে দেখাতে হবে যে 68.3% অফ অল ডেটা ভ্যালুজ লাই উইদিন ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্যাট ইজ উইদিন প্লাস মাইনাস সিগমা ফ্রম মিউ। সিমিলারলি প্লাস মাইনাস 2 সিগমা ফ্রম মিউ সেখানে 95.4% ডেটা থাকবে, প্লাস মাইনাস 3 সিগমা ফ্রম মিউ সেখান থেকে সেখানে 99.7% ডেটা থাকবে। এটা হচ্ছে আমাদের বইয়ে করে দেওয়া আছে, ছাত্ররা চাইলে দেখে দিতে পারে, এবং এটা এরার ফাংশন দিয়ে কিন্তু করতে হবে, সেটা আমি হিন্টস দিয়ে দিলাম। আচ্ছা, এবারে দুটো টার্ম আমরা ডিফাইন করছি, একটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল আর একটা হচ্ছে কনফিডেন্স লেভেল। ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট উইথ ইনক্রিজ ইন নাম্বার অফ ডেটা, sample average approaches to population average and sample standard deviation approaches to population standard deviation. Statistically, we can find the probability of mu to lie within a certain range of interval surrounding the sample average value. This interval is called the confidence interval CI or the confidence limit. The probability of আচ্ছা, এখানে মিউ আসলে এই মিউটা এখানে মিস হয়ে গেছে। The probability of mu to lie within the CI is called the confidence level CL. The probability beyond the confidence level is called the significance level. এখানে এই কনফিডেন্স ইন্টারভ্যাল এবং কনফিডেন্স লেভেল জাস্ট একটা টেবিল করে দেওয়া আছে। আচ্ছা, এই জায়গাটা নেটের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোভ্যারিয়েন্স, কোরিলেশন কোএফিশিয়েন্ট অ্যান্ড রিগ্রেশন অ্যান্ড লিস্ট স্কোয়ার ফিটিং। এটা নেটের সিলেবাসে আছে এবং এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। Let us consider two correlated variables. A correlated মানে একে অপরের ডিপেন্ডেন্ট আর কি। Let us consider two correlated variable x and y which are written in the functional form as y equal to function of x, where x is the independent variable and y is the dependent variable. The independent variable is called the predictor or the regressor variable. The dependent variable is called the response or criterion variable. এখানে x হচ্ছে আমার প্রেডিক্টর or regressor variable, আর y হচ্ছে আমার ক্রাইটেরিয়ান ভেরিয়েবল বা রেসপন্স ভেরিয়েবল। such a dependent relationship is generally termed as regression. ঠিক আছে? আর if there are only two variables, then the regression is called the simple regression. If x and y are related as y equal to mx plus c, অর্থাৎ একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে যেটাকে ফিট করা যায়, যেখানে m and c আর টু প্যারামিটার, m বেসিক্যালি স্লোপ আর c হচ্ছে y অ্যাক্সিস ইন্টারসেপ্ট, দেন এই যে রিগ্রেশনটা তাকে বলা হবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। তাহলে আমরা ব্যাপারটা বুঝলাম কি হলো। আচ্ছা, এবারে এই কোভ্যারিয়েন্সটা আমি ডিফাইন করবো এইরকম ভাবে যে যদি দুটো কোরিলেটেড ভেরিয়েবল এক্স এবং ওয়াই হয়, এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোভ্যারিয়েন্স সেটাকে আমি জাস্ট ডিফাইন করবো এইরকম ভাবে যে 1/n সামেশন ওভার i ইকুয়াল টু 1 to n xi মাইনাস এক্স অ্যাভারেজ ইন্টু y মাইনাস ওয়াই অ্যাভারেজ। এটাকে জাস্ট আমরা যদি কষি তাহলে এটা হবে xy গুণ করে তার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ ইন্টু ওয়াই অ্যাভারেজ। এবারে যদি দুটো ডেটা একই ডেটা হয়ে যায় তাহলে কোভ্যারিয়েন্স অফ এক্স সেটা হয়ে যাবে সিগমা এক্স স্কোয়ার, অর্থাৎ বেসিক্যালি পপুলেশন ভ্যারিয়েন্স। আচ্ছা, আর কোরিলেশন কোএফিশিয়েন্ট কি না? কোরিলেশন মিনস দ্য ডিগ্রি অফ interdependence between two variable x and y. This interdependence is mathematically expressed by correlation coefficient which is defined as rxy, যেটা basically covariance of xy divided by x sample standard deviation into y এর standard sample deviation. Sx and sy are the sample standard deviation of x and y respectively. তার মানে ডেফিনেশন গুলো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কোভ্যারিয়েন্স অফ x and y আর একটা হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট। কোভ্যারিয়েন্স বের করার পরে তাকে জাস্ট যদি আমি Sx Sy দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কোরিলেশন কোএফিশিয়েন্টটা পেয়ে যাব। আচ্ছা, এবার আমরা লিস্ট স্কয়ার ফিটিং এ আসি। The analyst is frequently confronted with plotting data that fall on a straight line. আমরা যখন প্র্যাকটিক্যাল করি, অনেক প্র্যাকটিক্যালের যে ডেটা সেটা মোস্ট অফ দ্য ডেটা আমি বলবো সেটা হচ্ছে আমাকে স্ট্রেট লাইনে ফিট করতে হয়।
এবার আমরা যেটা করি যে ডেটাগুলোকে জাস্ট প্লট করে এবার যে বেস্ট ফিট লাইনটাকে আঁকে সেটা মোটামুটি চোখের আন্দাজে এঁকে ফেলি। এবার এটাকেই আমি বেস্ট ওয়েতে বা বেস্ট পসিবল ওয়েতে কেমন করে করতে পারি। The better approach is to apply statistics to define the most probable straight line fit of the data. If a straight line relationship assumed, then the data fit the equation y equal to mx plus c. y হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, m হচ্ছে স্লোপ আর c হচ্ছে ইন্টারসেপ্ট উইথ দ্য y axis. It can be shown statistically that the base straight line through a series of experimental point is that line for which the sum of the deviation, যাকে বলছি residuals of the points from the line is minimum. The residual is represented by ri equal to yi minus mxi plus c. এই ছবি থেকে এটা পরিষ্কার। তো এইটা হচ্ছে আমি আশা করছি এক্সপেক্টেড স্ট্রেট লাইন বা বেস্ট ফিক্সড স্ট্রেট লাইনটা যেটা y equal to mx plus c, কিন্তু আমার ডেটাটা হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টে আছে। তাহলে এই যে ডিফারেন্সটা সেটাকে বলছি রেসিডুয়ালটা হচ্ছে ওয়াই আই মাইনাস এই যে বেস্ট ফিট যে স্ট্রেট লাইনটা আমি আশা করছি আর কি তার ওয়াই এই ডিফারেন্সটা সেটা হবে ওয়াই আই মাইনাস এম এক্স আই, দিস শুড বি প্লাস এম এক্স আই প্লাস সি। তাহলে উই হ্যাভ টু মিনিমাইজ সামেশন ওভার আই আর আই। এবার ফর স্ট্যাটিস্টিক্যাল ও কম্পেনসেশন রিজন আমরা অ্যাকচুয়ালি আর আইকে মিনিমাইজ না করে আর আই স্কোয়ার যেটা মানে সামেশন ওভার আই আর আই এর স্কোয়ার অর্থাৎ রোকে মিনিমাইজ করি। এই রোটাকে মিনিমাইজ করার পরে যে স্ট্রেট লাইনটা পাবো সেটাই বেসিক্যালি হচ্ছে এটা, এই মেথডটাই হচ্ছে মেথড অফ লিস্ট স্কোয়ার, অর্থাৎ এই রেসিডুয়াল তার স্কোয়ারটাকে মিনিমাইজ করছি বলে এটা হচ্ছে মেথড অফ লিস্ট স্কোয়ার। তাহলে এটা যদি করি তাহলে যে সিম্পল কিছুটা ম্যাথামেটিক্স আছে, যে ম্যাথামেটিক্সটা অবশ্যই জানা দরকার আছে। এটা আমরা এখানে আর করছি না কারণ ব্যাপারটা ক্লামজি হয়ে যাবে, সেটা আমাদের বইয়ে করে দেওয়া আছে। বইটা ম্যাথামেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট, হ্যাঁ এই বইটা অ্যামাজন ইনেও পাওয়া যাচ্ছে, টেকনোওয়ার্ল্ড তারা পাবলিশার, হ্যাঁ এটা অ্যাভেলেবেল, তারা দেখে নিতে পারে। সেখানে কিন্তু আমরা ডিটেলে করে দিয়েছি যে আলটিমেটলি আমরা যেখানে পৌঁছাবো সেটা হচ্ছে যে বেস্ট ফিট স্ট্রেট লাইনের স্লোপটা হবে এম, যেটা এক্স ওয়াই অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ ইন্টু ওয়াই অ্যাভারেজ ডিভাইড বাই এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার, আর করেসপন্ডিং ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে ওয়াই অ্যাভারেজ মাইনাস এফ ইন্টু এক্স অ্যাভারেজ, আর এমটা কি বলা হবে রিগ্রেশন কোফিশিয়েন্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে এই বেস্ট ফিট স্ট্রেট লাইন আঁকার জন্য হ্যাঁ আমাদের যে মেথডটা আমরা এখানে ডেসক্রাইব করলাম, যেখানে এম এবং সি বের করতে পারে, সেখান থেকে স্ট্রেট লাইনটাকে আঁকতে পারবো। এই যে মেথড অফ ডি স্কোয়ার, তার বেসিসে একটা পার্টিকুলার প্রবলেম এখানে দেওয়া আছে, প্রবলেমটাকে ছাত্রদেরকে করে নিতে বলছি, ঠিক আছে। হ্যাঁ এরকম প্রবলেম ওই বইয়ে আরও কয়েকটা করে দেওয়া আছে, করতে দেওয়া আছে, সেগুলো ছাত্ররা করলে হ্যাঁ এটা এটা হয়তো এই ধরনের এত বড় প্রবলেম নেট পরীক্ষায় আসবে না। নেট পরীক্ষায় আরও হয়তো অল্প কতগুলো ডেটা দিয়ে প্রবলেমগুলো আসবে, কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রবলেম আছে। আচ্ছা আমরা আর দুটো জিনিস বলে আমরা এই লেকচার শেষ করবো। একটা হচ্ছে রাউন্ডিং অফ নাম্বার, পার্টিকুলারলি গেট পরীক্ষা তো আমরা দেখি এবং জ্যাম পরীক্ষা তো, সেটা হচ্ছে যে যেহেতু খাতাপত্রগুলো আর ম্যানুয়ালি দেখা হয় না, মেশিনের সাহায্যে দেখা হয়। ওরা কোনো একটা নিউমেরিক্যাল প্রবলেম দিল, দেওয়ার পরে বললো যে কারেক্ট আপ টু সেকেন্ড ডেসিমেল পয়েন্ট, অর্থাৎ পয়েন্টের পরে দুটো ডেসিমেল বা একটা ডেসিমেল বা তিনটে ডেসিমেলে আমাকে কারেক্ট রেজাল্টটাকে বের করতে বলছে। তখন আমাদের অনেক সময় রাউন্ডিং অফ করার দরকার পড়ে। হয়তো আমি ক্যালকুলেটরের সাহায্য নিয়ে বা না নিয়ে হয়তো পয়েন্টের পরে তিনটে বা চারটে ডেসিমেল বের করে ফেলেছি, কিন্তু আমাকে দুটো ডেসিমেলে যদি উত্তরটাকে লিখতে হয় তাহলে আমাকে রাউন্ডিং অফটা ঠিক করার দরকার আছে। আর মেশিন যেহেতু খাতা দেখবে, হয়তো আমি ওই দেখা গেল যে পয়েন্টের পরে চারটে ডেসিমেল পর্যন্ত যখন করেছিলাম তখন কারেক্ট করেছিলাম, কিন্তু 2 ডেসিমেল অ্যাপ্রক্সিমেট করতে গিয়ে বা রাউন্ডিং অফ করতে গিয়ে দেখলাম কিছু ভুল করে ফেললাম, কিন্তু আলটিমেটলি আমি সেই জিরোই পাবো। তাহলে রাউন্ডিং অফটা প্রপারলি বোঝার খুব দরকার আছে। তাহলে রাউন্ডিং অফ জিনিসটা কি একটু বলে নিই। রাউন্ডিং অফ মিনস মেকিং এ নাম্বার সিম্পলার বাট কিপিং ইটস ভ্যালু ক্লোজ টু হোয়াট ইট ওয়াজ। It is usually done by retaining up to a certain number of digits after the decimal point and discarding the other decimal points. The common rules of rounding of decimal numbers are as follows. If the last digit to be dropped is less than 5, then it is simply dropped without any modifications of the preceding digits. If the last digit to be dropped is greater than 5, the preceding digit is increased by 1. If the last digit to be dropped is 5, then the preceding digit is rounded to the nearest even number. আমরা এক্সাম্পলগুলো দেখলে পরিষ্কার হয়ে যাবে। আমি যদি এই 215.573 এটা যদি থাকে, 2 ডেসিমেল পয়েন্টে যদি আমি এটাকে রাউন্ডিং অফ করতে চাই, যেহেতু এইটা হচ্ছে 5-এর থেকে কম, তাহলে যা সেটা 57 হয়ে গেল, এই 7-এর সাথে কিছু যোগ হলো না।
তো যখন এটা 5, 7, 8 এটা কিন্তু 5-এর থেকে বেশি, তার সাথে সাথে কিন্তু এক একটা জুড়ে যাবে, অর্থাৎ 5, 8 হয়ে যাবে। আর এবারে যদি ওখানে 5, 7, 5 যখন হয়ে যাবে তখন এটা আমি কি করব? তখন আমাদের যে রুল বললাম থার্ড রুল, সেই অনুযায়ী এটাকে আমি কোথায় নামাবো? এটা 5, 7 করবো না 5, 8 করবো? এটা 5, 8 করতে হবে, কারণ বললাম সেটা হচ্ছে আমার নিয়ারেস্ট ইভেন নাম্বারে গিয়ে পৌঁছাতে হবে। ঠিক একই রকম ভাবে 5, 6, 5 যখন হচ্ছে এটাকে আমি কি লিখবো? 5, 6 লিখবো না 5, 7 লিখবো? এটা অ্যাকচুয়ালি 5, 6 লিখতে হবে। সিমিলারলি এই পার্টিকুলার কেসে এটা বলে দেওয়া আছে। আচ্ছা, এবার একটা জিনিস হচ্ছে যে এই রাউন্ডিং অফ করার সময় আমাদের উচিত হচ্ছে সবকিছু ক্যালকুলেশন ইত্যাদি করে যাওয়ার পরে হচ্ছে ফাইনাল রেজাল্টে রাউন্ডিং অফ করা। প্রথম থেকে যে রাউন্ডিং অফগুলো আমি করে 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 যাই, তাহলে কিন্তু আলটিমেট রেজাল্টটা কিন্তু এরোনিয়াস হয়ে যেতে পারে, সেটা একটু কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। It may be noted that the above thumb rule may lead to an incorrect rounding because the relative precision of the results, that is the product of the quotient, cannot be greater than the precision of the least precise number entered into the computation. The restriction originates from the fact that the relative random errors are directly transmitted into the results of multiplications or division. এখানে আমি সবসময় রেকমেন্ড যেটা করবো সেটা হচ্ছে যে উইদাউট এনি অ্যাপ্রক্সিমেশন বা উইদাউট রাউন্ডিং অফ পুরো জিনিসটাকে ক্যালকুলেট করে নেওয়া যায়, করে নেওয়ার পরে ফাইনাল রেজাল্টে যেটা হবে, ফাইনাল রেজাল্টে রাউন্ডিং অফটা করতে হবে। প্রত্যেকটা স্টেপে রাউন্ডিং অফ করে 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 গেলে কিন্তু আলটিমেট রেজাল্টটা এরোনিয়াস হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার নিয়ে একটু কথাবার্তা বলা বা সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে একটু কথাবার্তা বলা। The significant figures in a number are all the certain digits and the first uncertain digit. Rules for determining the number of significant figures হচ্ছে এইটা: all the non-zero digits are significant in the decimal system. Zero is also significant figure except when it is used to fix the decimal point. This means disregard all initial zeros, disregard all the final zeros unless they follow a decimal point. An important point that should be noted is in the final result there will be only one uncertain figure. এই যে এই সিগনিফিক্যান্ট ফিগার তার যে এক্সাম্পলস, আমরা প্রচুর এক্সাম্পলস আমাদের বইয়ে করে দিয়েছি, সেই এক্সাম্পলগুলো তারা দেখতে পারে। আর আমরা এখানে কতগুলো প্রবলেম সেখানে দিয়ে দিলাম সেই সিগনিফিক্যান্ট ফিগার্স এবং রাউন্ডিং অফ ইত্যাদিগুলোর জন্য। তাহলে আমরা কি করলাম এখন পর্যন্ত? আমরা যেটা করলাম, নেট বা এই ধরনের রিলেটেড যে এক্সামিনেশন, তাতে এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ ডেটা এই রিলেটেড যে ধরনের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমরা মোটামুটিভাবে কভার করলাম। আমরা খুব ডিটেলে বললাম সেরকম নয়, আমরা বেসিক্যালি ওই ফর্মুলাগুলোকে সামারাইজ করে ফেললাম। কিন্তু আমরা আশা করছি যে এই ভিডিওটা যদি কেউ প্রপারলি শোনে তাহলে তার কম্পিটিটিভ এক্সামে প্রবলেমগুলোকে করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর খুব ডিটেলে যদি কেউ জানতে চায় তাহলে সে অন্য কোনো বই ফলো করতে পারে। তার জন্য একটা সাডেনলি আমাদের বইটা আমরা রেকমেন্ড করব, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট, যেটা বেশ কম দামের একটা বই। এই বইটা ফলো করলে এখানে কিন্তু এই লাস্ট চ্যাপ্টারে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ ডেটা এটাকে খুব ডিটেলে দিয়েছি। সেখান থেকে ওই যেটা আগেই বলেছি যে নেট বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত প্রবলেমগুলো পড়েছে সেই প্রবলেমগুলো সলিউশন এখানে করে দেওয়া আছে এবং প্রচুর প্রবলেমস বা এমসিকিউ দিয়ে দেওয়া আছে, যেটা ছাত্রদের প্রিপারেশনের জন্য ভীষণ ভীষণ কাজে। আচ্ছা, সাম রিলেটেড প্রবলেমস আর গিভেন ফর দ্য স্টুডেন্টস। আমরা এখানে ওই প্রত্যেকটা টপিক বা যে ফর্মুলাগুলোকে এখানে ব্যবহার করা হয়েছে সেই ফর্মুলাগুলো ব্যবহার করে করা যাবে এরকম বেশ কিছু প্রবলেম দিয়ে সেটা ছাত্ররা করবে, যেগুলো হয়তো কম্পিটিটিভ এক্সামের জন্য অত প্রয়োজনীয় না হলেও অনার্স বা এই ধরনের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর ডাটা অ্যানালিসিসের জন্য 25টা এমসিকিউ সেট আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যদিও আমরা অলরেডি এটা ওই ফ্রি অনলাইন ফিজিক্যাল কেমিস্ট্রি কোচিং ফর জ্যাম, নেট, গেট, সেট এই যে আমাদের ফেসবুক গ্রুপটা আছে সেখানে অলরেডি দিয়ে দিয়েছিলাম। আর এখানেও আমরা আরেকবার দিয়ে দিচ্ছি, যাদের ফেসবুক নেই তারা এখান থেকে দেখে নিতে পারে। আর এদের যে সলিউশনসগুলো সেটা আমরা নেক্সট উইকে আমরা ডিটেল সলিউশন আমরা আপলোড করে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।